নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের মেনু শিম ভর্তা। এটা অরিজিনালি বাংলাদেশের রেসিপি, ওখানে এটা খুব বিখ্যাত এবং দারুণ বানায়। মনে রাখবেন, ভর্তা এবং বাটা রন্ধন শিল্প অনুসারে এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনো মিল নেই। শিম বাটা আলাদা জিনিস, শিম ভর্তা আলাদা জিনিস। আমি রেসিপিটাকে একই রেখে, বাংলাদেশের মতো রেখে একটু সাইন্টিফিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শিমের এই ব্যাপারটা আমরা সবাই জানি, দুদিকে দুটো থ্রেডের মতো, সুতোর মতো আঁশ থাকে। আমি এই যে নাইফ দিয়ে টানলাম, দেখুন পুরোটা কিন্তু এলো না। যদি না আসে তাহলে ঠিক এইভাবে হালকা করে নাইফটা চালিয়ে উল্টো দিক থেকে অন্য দিকটায় আবার টানলে লম্বা সুতোর মতো বেরিয়ে যাবে। এই দুদিকের এই আঁশটা বা সুতোর মতো অংশটা আমাদের কিন্তু অতি অবশ্যই ফেলে দিতে হবে। এর দুটো কারণ। এক হচ্ছে যে এটা যদি না করি তাহলে পরে রান্নায়, যখন রান্না করার পরে আমরা খাবো, মুখের মধ্যে এটা পড়লে পরে অত্যন্ত বিশ্রী লাগবে। এটা আঁশের মতো, তো এটা আমরা খেতে পারবো না, একটা ছিবড়ে ভাব আসবে। আর সেকেন্ডলি, দ্বিতীয়ত, এটা হজম হয় না। আমি সবশুদ্ধ মোট শিম নিয়েছি 650 গ্রাম। এটা 8 জনের জন্য এনাফ। 8 জন খুব ভালোভাবে খেতে পারবে, কারণ এটা শুকনো করেই খেতে হয়। শিমটা কখনোই গোটা রাখবেন না, বাটাই করুন বা ভর্তাই করুন। অনেকেই গোটা শিম ভাপিয়ে নেন বা একটু সেদ্ধ করে নেন। গোটা শিম সেদ্ধ করার কোনো যুক্তি নেই, কারণ মেইন অবজেক্টিভ কিন্তু হচ্ছে শিমের কোনো জীবাণু, বা অনেক সময় ফুলকপির মতো শিমের ভেতরে পোকা থাকে, জ্যান্ত পোকাও থাকে। তো তাহলে গোটা শিম যদি আমরা রাখি তাহলে সেটা বেরোবে কেমন করে? অর্থাৎ গরম জলের হিটে, তাপে পোকাটা ভেতরে মরে গিয়ে ভেতরেই থেকে যাবে, ওটা কিন্তু বেরোবার কোনো পথ পাবে না, রাস্তা পাবে না। আমি এইভাবে শিমগুলো মিডিয়াম সাইজ করে টুকরো করে নিয়েছি। অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রত্যেকটা টুকরোরই একটা ফাঁক থাকবে, দুদিকে বা চারদিকে। এই ফাঁকের মধ্যে দিয়ে ফুটন্ত গরম জলটা ভেতরে পেনিট্রেট করবে, ভেতরে যাবে, এবং বাই চান্স যদি ভেতরে কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা মারাও যাবে এবং সেটা বেরিয়ে আসবে জলে। জল পুরো ফুটিয়ে দেওয়া, পুরো শুকনো করে দেওয়া আরেকটা ভুল কাজ সায়েন্টিফিক্যালি, কারণ তাহলে সেই পোকামাকড়গুলো ওই পাত্রটাতে, যেটাতে আমরা ভাপিয়ে নিলাম বা সেদ্ধ করলাম, তার ভেতর থেকে যাবে। যাই হোক, আশা করি আমি সায়েন্সটা বোঝাতে পারছি। মনে রাখবেন, আমাদের প্রধান কাজ কিন্তু শিমের ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে তা যেন জলের তাপে মরে গিয়ে ভেতর থেকে বেরোনোর পথ পায়। আর দ্বিতীয়ত, শিমটা অল্প নরম হয়ে যাবে। ফুড ভ্যালু বা নিউট্রিয়েন্টস কিন্তু কমে না। যদি 1.5 থেকে 2 মিনিট এটাকে ফোটানো যায় তাহলে কোনো প্রবলেম নেই। আমরা ফুলকপি বা বিভিন্ন সবজির ক্ষেত্রে যখন ব্লাঞ্চিং করি, ওই একই সায়েন্স কাজ করে। আমি ফুটন্ত জলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিলাম। এই কম্বিনেশনটার ব্যাপারে আমি আগেও ফুলকপির রেসিপিতে বলেছি যে ফুটন্ত জল, নুন এবং হলুদ, এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মক ডিসইনফেক্টেন্ট হিসাবে কাজ করে, অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। যদি কোনো জীবাণু থাকে তা অতি অবশ্যই নষ্ট হবে, এবং যদি কোনো পোকামাকড় থাকে তা অতি অবশ্যই মারা যাবে, এবং সেটা বেরিয়ে আসার রাস্তা পাবে। অল্প জলে করার কোনো সায়েন্স নেই। এটা একটা জাস্ট চলতি ধারণার থেকে করা হয়ে থাকে হয়তো। জল বেশি দিলেও কোনো ক্ষতি নেই, অ্যাবসলিউটলি কোনো ক্ষতি নেই, যদি 1.5 থেকে 2 মিনিট এটাকে সেদ্ধ করা হয়। আমি পুরো শিম সমস্তটা সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াই হাই ফ্লেমে গরম করছি। যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম গোটা 10, শুকনো অবস্থায় এই কোয়াগুলো দিয়ে দিলাম। এটাকে, এখানে আরেকটা পয়েন্ট, এটাকে কিন্তু ব্রয়েল করা বলে। এটা কিন্তু ড্রাই রোস্ট অ্যাকচুয়ালি, মানে কুকারিতে এই টার্মটা ইউজ হওয়া উচিত না। এটা রোস্ট তো নয়,
এটাকে টোস্ট বরং বলা যায়, টোস্টিং করা, বাট অ্যাকুরেট হচ্ছে, ঠিকটা হচ্ছে ব্রয়েল করা। যাই হোক, যখন রসুনগুলো লাল হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে, তখন আমি তুলে একটা মর্টার পেস্টেলে এটা থেতো করে নেব, ক্রাশ করে নেব। ক্রাশ করার আগে আদা, রসুন, লঙ্কা যখনই কোনো জায়গায় বা শিলনোড়াতে বা মর্টার পেস্টেলে ক্রাশ করবেন, বাটবেন, তখন একটু নুন দিলে পরে দুটো কাজ হয়। এক হচ্ছে নুন একটা ফ্রিকশন তৈরি করে যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়, থেতো হয়ে যায়, ক্রাশ হয়ে যায়। আর সেকেন্ডলি নুন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হাইগ্রোস্কোপিক, অর্থাৎ জল টানে। একটু জল জল ভাব হয়ে গেলে খুব তাড়াতাড়ি জিনিসটা আপনি ক্রাশ করতে পারবেন। এবারে সামান্য তেল দিয়েছি 1 চামচ। লো ফ্লেমে আমি 6খানা শুকনো লঙ্কা, দেখুন বোটা শুদ্ধ, ডাঁটিগুলো আমি ভাঙিনি, কারণ বোটাটা ভেঙে যদি তেলে দিই তাহলে সেখান দিয়ে সিপ করে করে আস্তে আস্তে একটু গরম তেল ভেতরে ঢুকে গেলে লঙ্কাটা ফাটলে কিন্তু তেল ছিটে আমাদের গায়ে আসতে পারে। যখন ভেজে তুলে নেওয়ার প্রশ্ন থাকবে শুকনো লঙ্কা, সবসময় বোটা শুদ্ধ দেবেন। আমি বোটা শুদ্ধ ভেজে তুলে নিলাম, বাইরেটা একটু ক্রিস্পি হয়ে গেছে। এবারে আরো 1 টেবিল স্পুন তেল দিলাম। এটা সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। যে পেঁয়াজগুলো আমি নিয়েছিলাম পাতলা স্লাইস করে, পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। প্রথম 2 থেকে 2.5 মিনিট একদম হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে সমস্ত পেঁয়াজের এই স্লাইসগুলোর মধ্যে একইভাবে কালারটা ডেভেলপ করে, কোথাও কম কোথাও বেশি এই ব্যাপারটা তাহলে হবে না। 2-2.5 মিনিট হাই ফ্লেমে ভাজার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, না হলে পেঁয়াজ কিন্তু পুড়ে যাবে। এই মিডিয়াম ফ্লেমে আবার বেশ খানিকক্ষণ 3-3.5 মিনিট এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এটা একটু ধৈর্যের কাজ, কিন্তু এইভাবে প্লিজ করবেন। এইভাবে আপনারা জানেন, তাও আমি বলছি, এইভাবে করলে পরে পেঁয়াজের একটা অদ্ভুত সুইটনেস মেনটেন হবে, একটা মিষ্টি ভাব থাকবে, অথচ এই ফ্রাই প্রপারলি হয়ে গেলে পরে একটা দারুণ সুন্দর সুগন্ধ বেরোবে। এবার ভাজা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি, একটা প্লেটে রেখে নেব। এটা আমরা পরে ইউজ করব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে, কারণ আমরা রান্নার অন্য প্রসেসের মধ্যে এখন যাব। মিক্সির বড় জারে আমি পুরো শিমটা দিয়ে দিলাম, যেহেতু আমি 650 গ্রাম শিম নিয়েছি। আপনারা কম কোয়ান্টিটি নিলে ছোট জারেও করতে পারেন, একবারে বা দুবারে। প্রথমে আধা পেস্ট মতো করে নিলাম, তারপরে একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর 6টা শুকনো লঙ্কা যে আমি ভাজলাম তার মধ্যে 3টে আমি দিয়ে দিলাম। ধনে পাতা যতটা নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম, একসাথে এটার পেস্ট হবে। এবারে যে পেস্টটা হবে 2 টেবিল স্পুন মতো অল্প জল দিলাম। এটা আপনারা ঢাকটা খুলে মাঝে একবার দুবার দেখে নেবেন যখন পেস্ট করবেন। ঠিক এরকম একটা পেস্ট হবে, জল যাতে খুব বেশি না থাকে, আবার যাতে কোনো জিনিস শিম বা ধনে পাতা যাতে গোটা গোটাও না থাকে। জিনিসটা খুব স্মুথ সিল্কি একটা পেস্ট হবে, কিন্তু বেশি জল থাকবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। আমি যতটা বাটা আমার হয়েছে 650 গ্রাম শিমের থেকে, সেটার আন্দাজে আমি এই তেলের পরিমাণটা দিলাম। কম যদি শিম থাকে কম তেল দেবেন। তেল গরম হয়ে গেলে পরে ফ্লেম কমিয়ে দিয়ে আমি যে রসুনগুলো ক্রাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর আরেকটা কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা মাঝখান থেকে চিড়ে লঙ্কাটা দিয়ে 15-20 সেকেন্ড খুব বেশি হলে নেড়ে, এবারে এই তেলের মধ্যে আমি পুরো পেস্টটা যেটা বানিয়েছি শিম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং ধনে পাতা দিয়ে পুরো পেস্টটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, মাঝারি আঁচে ক্রমাগত কন্টিনিউয়াসলি এটা স্টার করতে হবে, নাড়তে হবে। এই জায়গাটা এই রেসিপিতে আর কি, যেমন পেঁয়াজ ভাজার সময় হাত বন্ধ করা যাবে না, হাত নাড়িয়েই যেতে হবে, এই সময়টাও কিন্তু তাই। মিক্সির জারে সামান্য একটু জল দিয়ে, ধরুন 2 টেবিল স্পুন জল দিয়ে আমি জারের মধ্যে যেটা লেগেছিল পেস্ট সেটাকেও দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবারে সমানে নেড়ে যাচ্ছি। একটু যখন ঠিক হচ্ছে সেই সময় নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন,
চিনিও দিয়ে দেবো হাফ টিস্পুন। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ শিম ইটসেলফ একটা খুব মিষ্টি মিষ্টি সবজি, প্লাস এতে পেঁয়াজটা যাবে, পেঁয়াজটাও মিষ্টি হয়ে আছে, সুতরাং চিনিটা একটু সাবধানে দেবেন। এবারে খুব ভালো মতো নেড়ে যখন শুকিয়ে আসবে তখন নুনটা আর মিষ্টিটা একটু চেক করে নেবেন, যদি লাগে দেবেন, না লাগলে দেবেন না। তারপরে ফ্লেম একদম হাই হয়ে যাবে। হাই ফ্লেমে জিনিসটাকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার বেশিরভাগটা, 3/4 পোর্শন, মানে 4 ভাগের 3 ভাগ আমি এই পেস্টের মধ্যে বা ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপি যদি আমার ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সম্ভব হলে শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। আপনারা সাহায্য করুন, সহযোগিতা রাখুন, উৎসাহ দিন, তাহলে আমি আরো এগিয়ে যাব, ভালো ভালো রেসিপি আনবো। গ্যাস অফ করে দিলাম, এবার প্লেটিং করছি। যেটুকু পেঁয়াজের ভাজা আমি সরিয়ে রেখেছিলাম 1/4, সেটা ওপরে গার্নিশ করে দিলাম, হালকা করে দিয়ে দিলাম। কি দরকার, শুধু গরম ভাত, ধোয়া ওঠা গরম ভাত আর এই শিমের ভর্তা। নমস্কার।